ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে 10 বছর বয়সী মেয়ে এবং তার দিদিমা একটি পাহাড়ি অঞ্চলের প্রকৃতির মাঝে শান্তিপূর্ণভাবে বসবাস করেন। তারা একটি সুন্দর জীবন যাপন করেন। 3 জন প্রভাবশালী দুর্বৃত্ত মেয়েটিকে গণধর্ষণ করে এবং তাদের সমস্ত স্বপ্ন ভেঙে দেয়। তারপর একজন পুলিশ অফিসার অপরাধী মন্ত্রীর ছেলে হওয়ার কারণে মামলা প্রত্যাহার করতে বাধ্য করেন তার দাদিকে। তখন মেয়েটির দাদি সে অফিসারকে মারাত্মকভাবে আঘাত করেন এবং অফিসার কোমায় চলে যায়। তারপর গোটা শহরে পুলিশ তাদের খুঁজতে থাকে এবং তারা একটি চলন্ত বাসে লুকিয়ে পড়ে। তারপর চলতে থাকে একের পর এক শ্বাসরুদ্ধকর ঘটনা। কি রকম রাজনৈতিক নোংরা খেলা, পাওয়ারফুল মানুষদের হাত থেকে বেঁচে যাওয়ার লড়াই ও শেষে মেয়েটির সাথে এবং অপরাধীর সাথে কি ঘটে তাই জানবো আজ। বন্ধুরা, আশা রাখছি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো সত্য ঘটনার উপর নির্মিত হৃদয় ভারী করে দেওয়ার মতো একটি সিনেমার গল্প নিয়ে। সহজ সরল হাসি খুশি গ্রামের একটি মেয়ে মা বাবা হারিয়ে দাদির সাথে বসবাস করে, কিন্তু এই হাসি খুশি মেয়েটির করুণ পরিণতি অজান্তে আপনার চোখে পানি নিয়ে আসবে। দাদি নাতনির জীবনে সুখের কোনো কমতি ছিল না, কিন্তু মানুষ নামক হিংস্র পশুর কারণে বদলে যায় তাদের জীবন। আর এই জীবন নামক মহাকাব্যের প্রতিটি পাতায় যেন আমাদের সমাজের বাস্তবতার কথায় চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। তাহলে চলুন সামনে কি ঘটে তাই দেখি। সিনেমাটি শুরু হয় একটি বাস দুর্ঘটনাকে দেখিয়ে। বাসটির নাম আনবু বাস। পাহাড়ের উঁচু রাস্তা থেকে বাসটি নিচে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ঘটনা চলে যায় কিছুদিন আগে। ছবির মতো সুন্দর একটি পাহাড়ি গ্রাম। এই গ্রামে থাকে স্যাম্বি ও তার দাদি। স্যাম্বির ইচ্ছে বড় হয়ে সে ডক্টর হবে। সে তার দাদির সাথে পাহাড়ের বিভিন্ন কাজ করে। শহরে মধু ও পাখি ডিম বিক্রি করে তাদের জীবন চলে। স্যাম্বি টাকা জমিয়ে দাদির জন্য শাড়ি কেনে। তা দেখে তার দাদি খুব খুশি হয়ে যায়। বেশ চঞ্চল প্রকৃতির ও লক্ষ্মী মেয়ে স্যাম্বি। কিন্তু জীবন নামক এই মহাকাব্যের সুখ খুব বেশি দিন স্থায়ী হয় না। একদিন তার দাদি মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করে স্যাম্বির মাধ্যমে কেন্দ্রিক দোকানে পাঠিয়ে দেয়। কিন্তু কে জানত যাত্রাপথে তাদের সুখের জীবনটাকে এলোমেলো করে দেবে। দোকানে যাওয়ার পথে কিছু মানুষরূপী জানোয়ার স্যাম্বিকে টেনে নিয়ে জঙ্গলে চলে যায়। স্যাম্বি দাদি দাদি বলে চিৎকার করতে থাকে। সেখানে একটি ঘোড়া ছাড়া আর কেউ ছিল না। 3 জন নরপশু একে একে ধর্ষণ করে ছোট স্যাম্বিকে সেখানে ফেলে রেখে গাড়িতে স্যাম্বির দাদি দাদি বলা কথা নকল করে উল্লাস করতে থাকে। পরের সিনে আমরা দেখতে পাই কিছু ছোট ছেলে দৌড়ে স্যাম্বির দাদির কাছে গিয়ে বলে স্যাম্বিকে নেকড়ে বাঘ কামড় দিয়েছে। স্যাম্বির দাদি দৌড়ে যায় এবং স্যাম্বিকে একটা গামছা দিয়ে পেঁচিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যায় এবং ডাক্তারকে বলে আমার নাতিকে নেকড়ে বাঘ কামড় দিয়েছে, দয়া করে তাকে সুস্থ করে দিন। কিছুক্ষণ পর ডাক্তার জানায় নেকড়ে বাঘ কামড় দেয়নি, তাকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে। এটা শুনে স্যাম্বির দাদি হতভম্ব হয়ে যায় এবং কাঁদতে কাঁদতে দেয়ালে আঘাত করতে থাকে। সিস্টার থানায় ফোন করে রেপের বিষয়টি জানায়। পরে এক পুলিশ অফিসারকে কেসের দায়িত্ব দিয়ে হাসপাতালে পাঠানো হয়। পুলিশ অফিসারের নাম মাসিলা মানি। হাসপাতালে এসে স্যাম্বির দাদিকে সহমর্মিতা জানিয়ে বলে স্যাম্বির বয়সী তারও একটি মেয়ে আছে। যত তাড়াতাড়ি সম্ভব রেপিস্টদের সে গ্রেপ্তার করবে। এটা বলে সেদিন ঘটনা সম্পর্কে সে জানতে চায়। স্যাম্বির দাদি সম্পূর্ণ ঘটনা বর্ণনা করে। ইনভেস্টিগেশন শুরু হলে পাহাড়ে মদের বোতল, বিয়ারের ক্যাম্প সেগুলো সংগ্রহ করে। অফিসার হঠাৎ একটি সিসি ক্যামেরা দেখে অফিসারের চোখ আটকে যায়। অপরদিকে হাসপাতালে নার্স এসে জানায় স্যাম্বির জ্ঞান ফিরেছে। দাদি তাড়াতাড়ি সেখানে আসে এবং স্যাম্বি অসুস্থ কণ্ঠে দাদির কাছে জানতে চায় কেন তারা তার সাথে জোর করে ঝগড়া করতেছিল। এই কথা শুনে তার দাদি খুব কান্নায় ভেঙে পড়ে। বেচারি স্যাম্বি জানেই না তার সাথে কি হয়েছে। পরের দিন সকালে দাদি পুলিশ অফিসারের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে রেপিস্টদের খোঁজ পেয়েছে কিনা। পুলিশ জানায় সে সারাদিন কেস নিয়ে ব্যস্ত ছিল, কোনো খোঁজ পেলে সবার আগে তাকেই জানাবে। কিন্তু দাদির মন কি আর এসবে মানে? খাওয়া ঘুম বাদ দিয়ে দাদি রোজ সকালে পুলিশের সাথে দেখা করে। আবার পুলিশ জানায় সিসিটিভি ফুটেজ দেখে জলদি তারা অপরাধীদের শনাক্ত করবে। স্যাম্বি ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে। তাকে নিয়ে বাড়িতে যায় তার দাদি। ওইদিকে উচ্চ পদস্থ একজন নারী পুলিশ অফিসারকে ফোন দিয়ে স্যাম্বির রেপ কেসের আপডেট জানতে চায়। অফিসার জানায় সে ক্রাইম স্পট থেকে সব প্রমাণ সংরক্ষণ করেছে, সিসিটিভি ফুটেজও কালেক্ট করেছে,
সবকিছু হাতে আসলে FIR লিখতে নির্দেশ দেয়। সিন চেঞ্জ হয়। একটি পলিটিক্যাল পার্টির জনসভায় সেখানে গাড়ি চালিয়ে আসে সেই 3 জন ধর্ষক। ধর্ষকদের একজন ছিল পলিটিক্যাল নেতার ছেলে। নেতা তার ছেলেকে জানায় এবারে ইলেকশনের পর তাকে সবকিছু সামলাতে হবে, সে যেন কোনো ঝামেলায় না জড়ায়। নেতা মঞ্চে উঠলে তার ছেলের কাছে অফিসারের কল আসে, তাকে তার ধর্ষণের সব ঘটনা বলে। সে জানায় সিসিটিভি ফুটেজ তার কাছে আছে। এসব শুনে ধর্ষক বলে, তুই জানিস আমি কে? অফিসার বলে, তুমি কে সেটা যেন কেউ না জানতে পারে, এই জন্যই কল দিয়েছি, বুঝেছিস? বলে ফোন রেখে দেয়। এমন সময় তাদের উকিল সেখানে আসলে রেপের ঘটনা জানতে পারে এবং তিনি অফিসারকে কল দেয় আর জিজ্ঞাসা করে কত টাকা হলে সব প্রমাণ ফেরত দেবে। সে বলে 3 জনের জন্য 3 কোটি টাকা লাগবে। 3 কোটি টাকা পেলে ওই বৃদ্ধ মহিলার কাছ থেকে ফাঁকা কাগজে সই নিয়ে তাদের সব প্রমাণ মিটিয়ে দেবে। উকিল সেটিতে রাজি হয়ে যায়। পরের দিন সকালে পুলিশ অফিসারকে গাড়ি নিয়ে আসতে দেখে সেম্বির দাদি তার কাছে থাকা একটি দা নিয়ে পুলিশের কাছে যায়। সে ভেবেছিল পুলিশ ধর্ষকদের নিয়ে এসেছে, কিন্তু গাড়িতে কাউকে দেখতে না পেয়ে অফিসারকে জিজ্ঞেস করে রেপিস্টদের খুঁজে পেয়েছে কিনা। মাছিলা জানায় বাঘ গণনার ক্যামেরায় কাউকে দেখতে পাওয়া যায়নি এবং সেম্বির দাদিকে 50,000 টাকা দিয়ে বলে আপনারা এখান থেকে অনেক দূরে চলে যান। তিনি টাকা চায় না, সেম্বির জন্য শুধু ন্যায় বিচার চায়। অফিসে রেগে যায়, বেকারি বলে গালি দেয়, টাকা নিয়ে সাইন করতে বলে এবং জানায় রেপিস্টরা অনেক বড় ঘরের ছেলে, চাইলেও তাদের কিছুই করতে পারবে না, বরং সেম্বির জীবন নষ্ট হয়ে যাবে। কেস তুলে না নিলে তাদের মেরে ফেলবে। কিন্তু সেম্বির দাদি বলে সে মরে গেলেও টাকা নেবে না এবং সাইনও করবে না। এই কথা শুনে অফিসে রেগে গিয়ে সেম্বির গলায় ওড়না পেঁচিয়ে মেরে ফেলার চেষ্টা করে। দাদি তখন কাঠ দিয়ে মারে খুব জোরে, তার হাত অবশ হয়ে যায়। দুজনের লড়াই চলার ফাঁকে অফিসার একসময় পালিয়ে গিয়ে গাড়িতে ওঠে, কিন্তু দাদি একটি পাথর ছুঁড়ে মারে তার দিকে। সেই পাথর গিয়ে লাগে অফিসারের মাথায়। পাথরের আঘাতে জ্ঞান হারিয়ে ফেলেন। সে সেম্বিকে কাঁধে নিয়ে পালিয়ে যায় সেই জায়গা থেকে। এরপর অন্যান্য পুলিশরা আসে সেম্বিদের বাড়িতে। পুলিশ সেম্বিকে ধরার জন্য সব পুলিশদের একটি ফ্যামিলি ফটোগ্রাফ থেকে তাদের ছবি তুলে সব পুলিশদেরকে পাঠিয়ে দেয়। ভাগ্যের কি নির্মম পরিহাস, তাই না? যার নাতিকে গ্যাং রেপের শিকার হতে হয়েছে, এখন সেই বৃদ্ধ মহিলাকেই অপরাধী বানিয়ে পুরো শহর খোঁজা হচ্ছে। এরপর দেখা যায় তারা একটি বাস দেখতে পেয়ে সেখানে উঠে বসে, আর এই বাসের মালিকের নাম আনবো, আবার সেই বাসের কন্ডাক্টরও। আনবো জানতে চায় তারা কোথায় যাবে। দাদি বলে এই বাস শেষ পর্যন্ত যে জায়গায় গিয়ে থামবে সেখানেই নেমে যাবে তারা। বাসের পাশ দিয়ে একটা অ্যাম্বুলেন্স চলে যায়। সেখানে দেখা যায় শুয়ে আছে সেই অফিসারটি। তার ফোনে আননোন নাম্বার থেকে কল বেজেই যাচ্ছে। উকিল নেতার কাছে গিয়ে জানায় সেম্বির রেপ কেস ইস্যু বানিয়ে তারা যে হ্যাশট্যাগ চালু করেছিল তা ভাইরাল হয়ে গেছে ন্যায় বিচারের জন্য। অনেকেই বাস স্ট্যান্ডে বিভিন্ন স্লোগান দিচ্ছে, গান গাচ্ছে। সেম্বি তার দাদিকে জানায় তার পিপাসা পেয়েছে। দাদি গাড়ি থেকে নেমে পানি আনতে যায়। এমন সময় দেখতে পায় পুলিশ পুরো বাস স্ট্যান্ডে এসে সেম্বি অর্থ আর দাদিকে খুঁজছে। সেম্বির দাদি লুকিয়ে লুকিয়ে বাসে উঠতে যাবে, ঠিক সেই সময় এক পুলিশ তাকে দেখতে পায়, কিন্তু সেই পুলিশ তাদের সাবধানে থাকতে বলে। আসলে ভালো খারাপ মিলেই তো এই সমাজ। খারাপ আছে বলেই আমরা ভালোর কদর করে থাকি। যাই হোক, শুরু হয় বাস জার্নি। বাস শহর থেকে বের হতেই এক লোক ড্রাইভারকে বলে ভালো একটা গান বাজানোর জন্য। লোকটি জানায় বাস যদি আর কিছুক্ষণ বাস স্ট্যান্ডে থাকতো তাহলে তার কান নষ্ট হয়ে যেত। মানে সেম্বির পক্ষে দেয়া সেই স্লোগানগুলোর কথাই বলছে সে। ড্রাইভার গান চালু করলে সাদা প্যান্ট পরা আরেকজন ছেলে তার বন্ধ করতে বলে। বাস স্ট্যান্ডে আন্দোলন করছিল বলে আপনার যদি সমস্যা হয় তাহলে এই গান শুনে তো অনেকেরই সমস্যা হতে পারে। ছেলেটি আরও বলে আন্দোলন করলে শব্দ হবে, আর এই শব্দ মানুষের মনকে আন্দোলিত করে ন্যায় প্রতিষ্ঠা করবে। কিন্তু আগের লোকটি এটা শুনে বলে এসব ফালতু কথা। তারপর বাসের লোকদের উদ্দেশ্য করে জিজ্ঞাসা করে বাস স্ট্যান্ডের গান শুনে কে কে জ্বলে উঠেছে। দেখা যায় বাসের সবাই চুপ করে বসে থাকে।
এটা দেখার পর আবার ড্রাইভারকে সেই গান বাজাতে বলে। দেখা যায় সেই গাড়িতে পুলিশ কনস্টেবলও ছিল। সাদা শার্ট পরা ছেলেটি এক এক করে বাসের সবাইকে দেখতে থাকে। তখন হঠাৎ সেম্বির চোখে চোখ পড়লে সেম্বি লুকিয়ে পড়ে তার দাদির আঁচলে। ড্রাইভার গাড়ি থামিয়ে এক বৃদ্ধ মহিলাকে জিজ্ঞেস করে আজকে এমন দৌড়ে আসছে কেন। বৃদ্ধ মহিলাটি জানায় সেম্বির জন্য কলেজের স্টুডেন্টরা না খেয়ে নাটক করে অসুস্থ হয়ে যাচ্ছিল, তাই বৃদ্ধ মহিলাটি নিজেই খাবার বানিয়ে তাদের দিয়ে এসেছে। এটা শুনে মানজুলা নামের একজন মহিলা কিছু টাকা দিয়ে দেয়। খাবারের সাথে তিনি যেন আরও কিছু যোগ করেন। বাদ চলে গেলে সাদা শার্ট পরা সেই ছেলেটি লোকটিকে আবার জিজ্ঞেস করে এবার শুনতে পেয়েছেন? লোকটি বলে সে কিছুই শুনতে পায়নি। তারপর লোকাল পলিটিক্সের এক সদস্য বলতে শুরু করে আসলে সেখানে কোনো রেপেই হয়নি। এই সিজনের সময় মধুর দাম বেশি। আসলে দুজন লোক মধু কিনতে গিয়েছিল সেম্বির কাছে। সেম্বি অনেক দাম চাইলে তারা জানায় মধু কিনবো না। এতেই সেম্বি তাদের অপমান করলে তাদের ঝগড়া হয়। এতেই বাচ্চাটি নিচে পড়ে যায় আর পড়ে গিয়ে ব্যথা পায়। এটা শুনে সেম্বির দাদি তার কোমর থেকে দা বের করতে যাবে, কিন্তু তারা আগেই পিছনে বসা সাদা শার্ট পরা ছেলেটি জিজ্ঞাসা করে এই ঘটনা কি আপনি নিজেই দেখেছেন? মিস্টার পলিটিক্স জানায় সে জনগণের সেবায় অনেক ব্যস্ত থাকে আর এই সব বিষয় দেখার সময় নেই। সে শুনেছে বালু নামের আরেকজনের কাছে। বালু নিজেই দেখেছে কিনা জিজ্ঞাসা করলে মিস্টার পলিটিশিয়ান জানায় বালুকে বলেছে সিম্বাম, আবার সিম্বামকে বলেছে ম্যাটাস্বামী। মিস্টার পলিটিক্স আরও জানায় তাদের এলাকায় বালু যা বলে তাই 100% সত্য হয়। এটা শুনে পিছনে বসে থাকা এক মহিলা হাসতে শুরু করে। মহিলা জিজ্ঞাসা করে আপনি কি আমাদের পুষ্পার স্বামী না? মিস্টার পলিটিশিয়ান জানায় হ্যাঁ আমি পুষ্পার স্বামী। মহিলাটি জানায় লেকের ধারে পুষ্পা অন্য আরেকজনের সাথে প্রেম করছে। এটা শুনে মিস্টার পলিটিশিয়ান জানতে চায় কে বলেছে। সেই কথা মহিলা উত্তরে জানায় সে সত্যবাদী বালু নিজেই বলেছে তাকে। মিস্টার পলিটিশিয়ান বলে বালু তো 1 নম্বরের ফ্রড, ওর কথা কি কেউ বিশ্বাস করে? মহিলাটি তখন বলে আপনি তো একটু আগেই বললেন বালু যা বলে তাই সত্যি। মিস্টার পলিটিশিয়ান মুখ লুকিয়ে বলতে থাকে রেপ সত্যি হয়েছিল, কিন্তু তারা পলিটিক্সের জন্য নতুন কাহিনী বানিয়েছিল। এটা শুনে বাসের সবাই তাকে গালমন্দ করতে থাকে। সেম্বি মুখ বের করে সাদা শার্ট পরা সেই ছেলেটির দিকে তাকিয়ে থাকে। এমন সময় গাড়ি থামিয়ে একজন পুলিশ উঠে আসে সেই বাসে। তাকে দেখে সেম্বির দাদি মুখ লুকিয়ে ফেলে। আনবো পুলিশের কাছে জানতে চায় এত নিরাপত্তা কিসের জন্য। পুলিশ আনবোকে জানায় এক বৃদ্ধ মহিলা তাদের এক অফিসারকে মেরে পালিয়ে গেছে, তাকে খুঁজতেই এত নজরদারি চেকপোস্টে। সেই পুলিশ গাড়ি থেকে নেমে যায়, কিন্তু চেকপোস্টের কারণে সেম্বির দাদির অস্থিরতা শুরু হয়। পাশের সাদা শার্ট পরা ছেলেটি সেম্বির দাদিকে দেখে তাদের অবস্থা বুঝতে পারে। পুলিশ সব গাড়ি চেক করতে থাকে, কিন্তু এমন সময় একটি অ্যাম্বুলেন্স চলে আসলে আনবোর বাসকে চেক না করেই সামনে চলে যাওয়ার জন্য অনুমতি দেয় পুলিশ। চেকপোস্ট পার হলে আনবো বলে প্রতিটি গ্রামে ওই বৃদ্ধ মহিলার মতো 10 জন করে থাকলেই পুরো তামিলনাড়ুর আইন সব চেঞ্জ হয়ে যেত। এটা শুনে বাসে থাকা সেই কনস্টেবল রেগে যায়। তার সাথে বাসের সকলেরই কথা কাটাকাটি হতে থাকে। এমন সময় কনস্টেবল বলেই পাহাড়ি ওই মানুষেরা একজন পুলিশ অফিসারকে মেরেছে, এর সাজা তাদের পেতেই হবে। কনস্টেবল আরও বলতে থাকে পাহাড়ি মানুষেরা পাহাড়ে গাঁজা চাষ করে, তারা বিভিন্ন অবৈধ কাজে জড়িত হয়ে থাকে। সাধারণ মানুষ এসব জানে না। কনস্টেবল সেম্বির ব্যাপারে খারাপ কথা বলতে থাকে। সে জানায় ইচ্ছে করে কারো সাথে গেস্ট হাউসে গিয়েছিল, এটাকে রেপ কেস সাজিয়ে টাকা কামানোর ধান্দা করছে তারা। পুলিশ সবকিছু জানতে পারলে তাকে মেরে পালিয়েছে তারা। আরও বলে যদি এমন বৃদ্ধ মহিলাকে সে পায় তাহলে সেখানেই কেটে ফেলবে। এটা শুনে সেম্বির দাদি হাতের দা ফেলে দিয়ে চিৎকার করে তাকে কাটতে বলে। পাশে সবাই হতবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকে। বাসের লোক জানতই না যাদের নিয়ে কথা হচ্ছে তারা তাদের সাথেই ছিল। সেম্বির দাদি জানায় তারা কোনো খারাপ কাজ করেনি। তার ছেলের বউ জঙ্গলের লোকাল গাইড ছিল। একদিন জঙ্গলে আগুন লাগলে টুরিস্টদের বাঁচাতে গিয়ে সেম্বির মা মারা যায়। তার ইচ্ছে ছিল সেম্বিকে ডক্টর বানাবে।
সেম্বির দাদি কান্না করতে করতে বলতে থাকে সে শুধু তার নাতনিকে সুন্দর একটি জীবন দেওয়ার জন্যই বেঁচে আছে। এদিক মধ্যে একজন সব ঘটনা সোশ্যাল মিডিয়াতে লাইভ করতে থাকে। তাদের কথা শুনে বাসের লোকজনও কান্না করতে থাকে। সেম্বির দাদি জানায় তাদের টাকা দিয়ে মুখ বন্ধ করতে চেয়েছিল সেই পুলিশ, কিন্তু তারা তো টাকা চায় না, তারা শুধু ন্যায় বিচার চায়। এদিক সময়ে একটি সাদা গাড়ি এসে বাসের সামনে দাঁড়ায়। বাসে কিছু পুলিশ উঠে সেম্বির দাদিকে নিচে নামতে বলে, কিন্তু বাসের ভিতরে একজন মেয়ে প্রতিবাদ করে জানায় কোনো মহিলাকে ধরতে হলে অবশ্যই মহিলা পুলিশকে আসতে হবে এবং বলে আইন আমিও জানি। এতে সেকশন 509 কথা বলে তাকে গ্রেপ্তার করতে বলে। বাসের সবাই প্রতিবাদ করতে থাকলে একে একে সবাইকে বিভিন্ন ধারায় গ্রেপ্তার করতে থাকে সেই পুলিশগুলো। পুলিশ দাদির কাছে এসে তাদেরকে নামতে বললে সাদা শার্ট পরা সেই ছেলেটি তাদের পথ আটকায় এবং প্রশ্ন করে তারা কারা, তাদের নাম জানতে চায়। তারা ভুল নাম বলে পিছন থেকে সোশ্যাল মিডিয়ার সেই লোক লুকিয়ে লাইভ করতেছিল। দেখা যায় আসলে তারা নকল পুলিশ, নকল ইউনিফর্ম ও নকল টুপি পরে এসেছে। এরপর সাদা শার্ট পরা সেই ছেলেটি বলতে থাকে আপনারা প্রথমে যেসব সেকশন বলেছিলেন সবই ভুল। সেকশন 509 আসলে ইপটিজিংয়ের কেস, পুলিশকে বাধা দেওয়ার কোনো কেস নয়। নকল পুলিশ সেম্বির দাদিকে নামাতে চাইলে বাসের সবাই মিলে নকল পুলিশদের মারতে থাকে। এবার আসল পুলিশ মানে সেই কনস্টেবল সে বসে বসে মোবাইলে গেম খেলছিল। বাসের সবার বেদম কেলানি খেয়ে একসময় নকল পুলিশগুলো পালিয়ে যায়। বাসের সবাই সেম্বি ও তার দাদির যত্ন নিতে শুরু করে। এসব দেখে কনস্টেবল বলে তোমরা যা করছো তা ঠিক নয়, একজন আসামিকে রক্ষা করার জন্য তোমাদের সবার 6 মাসের জেল হতে পারে। কনস্টেবলের কথা শুনে এক মেয়ে বলে যখন নকল পুলিশ এসেছিল তখন তো চুপ করে গেম খেলতেছিলেন, এখন আমাদের আইন শোনাচ্ছেন। উত্তরে কনস্টেবল বলে কখন কোথায় কি করতে হবে সেটা সে ভালো করেই জানে। কনস্টেবল পুলিশের পাওয়ার দেখাতে চাইলে তাকে বাস থেকে মাঝ রাস্তায় নামিয়ে বাস সামনের দিকে চলে যায়। সেম্বির দাদির বাসের ভিডিও ভাইরাল হয়। কলেজ স্টুডেন্ট তাদের বাসকে দেখতে পেয়ে হ্যালো করতে থাকে এবং তারা তাদের প্রফেসরের কাছে অনুরোধ করে তাদের সাথে দেখা করতে। এদিক মধ্যে কিছু গুন্ডাও বাসের পিছনে ফলো করতে থাকে। এদিকে আনবু জানতে চায় তারা বাচ্চাকে কিডন্যাপ করতে চাইছে কেন। সাদা শার্ট পরা ছেলেটি বলে সেম্বি যদি তাদেরকে দেখে শনাক্ত করতে পারে তাহলে তাদের জেল বা ফাঁসি হতে পারে। আনবু বলে যাদের কাছে অনেক টাকা আছে তারা তো চাইলেই সব আইন পরিবর্তন করতে পারবে। সাদা শার্ট পরা ছেলেটি জানায় একটা আইন আছে, এটা কখনোই পাল্টানো সম্ভব না, আইনটি হলো পক্সো আইন। আসলে সাদা শার্ট পরা সেই ছেলেটি একজন লয়ার। সে এতক্ষণে ল্যাপটপে এই আইনটিতে সেম্বির কেস রেজিস্ট্রেশন করতেছিল। সিন চলে যায় পক্সো কোর্টে। একজন লোক বাচ্চাদের ঘোড়ায় বসে এক বাচ্চার সাথে কথা বলছিল। আসলে এই সেই লোক পক্সো কোর্টের বিচারক। রুম থেকে বের হয়ে তার সহকারীকে সেম্বির কেসের ব্যাপারে জিজ্ঞাসা করে এবং সে জানায় তারা নেটওয়ার্কের জন্য অপেক্ষায় আছে। বাসের লয়ার বলে যতক্ষণ পর্যন্ত বিচারকের সাথে কথা হচ্ছে ততক্ষণ সেম্বিকে সুরক্ষিত রাখতে হবে। এদিকে কনস্টেবল মিস্টার পলিটিশিয়ানকে ফোন করে জানায় সে যেন বাস থেকে না নামে। তার নাম্বার ট্রেস করেই বাসের পিছনে আছে পুলিশ। এটা শুনে মিস্টার পলিটিশিয়ান জানালা দিয়ে তার মোবাইল ফেলে দেয়। প্রথমে সেই গান চালু করতে বলা লোকটি জানায় সামনে পুলিশ চেকপোস্ট আছে, কিন্তু ফরেস্টের ভিতর দিয়ে গেলে আর সেই চেকপোস্ট পেরোতে হবে না। এটা শুনে আনবু বলে হঠাৎ করে কিভাবে পাল্টে গেল লোকটি। তারপর লোকটি জানায় তার বাসাতেও সেম্বির মতো একটি মেয়ে আছে। বাসের সব ঘটনা দেখার পর তার মন পরিবর্তন হয়ে গেছে। আর এসব ঘটনার মাঝেই ভিডিও কলে বিচারকের সাথে কথা বলতে শুরু করে। বিচারক সেম্বির কাছে জানতে চায় সেদিন কি হয়েছিল। সেদিনের সব ঘটনা বিচারককে বলতে থাকে। বলা শেষে সে কান্না করতে থাকে এবং লয়ারের চোখেও পানি চলে আসে। সিন চলে যায়। দেখা যায় বিচারকের সাথে যে মেয়েটি বসেছিল সে রেপিস্টদের উকিলকে ফোন দিয়ে স্টেটমেন্ট নেওয়ার কথা জানিয়ে দেয়। অন্যদিকে বাসের মধ্যে সবাই প্ল্যান করতে থাকে অপরাধীদের
খুঁজে বের করার জন্য, কারণ তারা কেউ জানে না অপরাধীদের পরিচয়। অ্যাডভোকেট জানায় পুলিশরা খুঁজে বের করেছিল, তার মানে ধর্ষকদের সাথে কন্টাক্ট হয়েছিল পুলিশের। তাই তারা অপরাধীদের পরিচয় জানার জন্য অফিসারের কল হিস্টোরি চেক করার প্ল্যান করে। এর মধ্যেই এক মেয়ে জানায় তাদের বাসের একজনের বয়ফ্রেন্ড সেম কোম্পানিতে জব করে। সেই ছেলেকে ফোন দিয়ে সেই অফিসারটি কল হিস্টোরি চেক করে পাঠাতে বলে, কিন্তু কল হিস্টোরি সব নাম্বারে কল দিয়ে সন্দেহভাজন কাউকেই পাওয়া যায় না। সবাই খুব চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে প্রেসের লোকজন নেতাকে জিজ্ঞাসা করে তারা নাকি স্যাম্বিকে মারার জন্য প্রাইভেট লোক পাঠিয়েছে। নেতা বলে তিনি সব জানেন, এসব তার বিরোধীদের চক্রান্ত। তিনি আরও বলেন তারা এবার পুলিশ অফিসারকে মেরে সেটারও দায় তাদের উপর চাপিয়ে দিবে। ওদিকে সত্যি সত্যি তার লোক অ্যাম্বুলেন্সে উঠে পুলিশ অফিসারকে খুন করে। অপরদিকে স্যাম্বিদের বাসের পাশ দিয়ে একটি মিছিল যাওয়ার সময় সেটার দিকে স্যাম্বি তাকিয়ে চমকে ওঠে। স্যাম্বি জানায় তাকে যারা রেপ করেছিল তাদের গাড়িতেও এমন একটি পোস্টার দেখেছিল। এরপরেই অ্যাডভোকেট টোল প্লাজার সিসিটিভি ফুটেজ চেক করার জন্য একজনকে পাঠায়, কিন্তু ফুটেজ চেক করে দেখা যায় সেখানে ঘটনার তারিখের সব ফুটেজ মিসিং। অ্যাডভোকেট বুঝতে পারে কোথাও ঝামেলা আছে, সাধারণ লোককে বাঁচাতে কেউ এত দূর যাবে না। তখন স্যাম্বির দাদির কথা মনে পড়ে। স্যাম্বির দাদি বলেছিল বড় লোকের ছেলেরা তার নাতনিকে ধর্ষণ করেছে, এই জন্যই পুলিশ এসেছিল তাদের টাকা দিতে। তার কিছু মনে পড়লে সে ল্যাপটপ নিয়ে বসে পড়ে এবং স্যাম্বিকে ল্যাপটপে একটি ছবি বের করে দেখায়। স্যাম্বি ওটা দেখেই ভয় পেয়ে যায়। অ্যাডভোকেট বুঝতে পারে এরাই ধর্ষণ করেছে। ছবিটি বাসের সবাইকে দেখায়। আনবু জানতে চায় এরা কারা। অ্যাডভোকেট জানায় দলীয় নেতা আজিজ ব্যান্ডের ছেলে মাতি ব্যান্ডেল ও তার বন্ধুরা, এরাই স্যাম্বিকে ধর্ষণ করেছে। অ্যাডভোকেট বিচারকের কাছে তাদের ছবি পাঠায়। বিচারক জলদি কোর্টে আসার নোটিশ দেয় তাদের। অন্যদিকে স্যাম্বিদের গাড়িতে হামলা হলে বাসের সব শাটার নামিয়ে দেওয়া হয়। ছুরি দিয়ে শাটার কাটতে থাকে আক্রমণকারীরা, কিন্তু ভেতরে যেতে না পেরে তাদের গাড়িতে ফিরে যায়। তারা এমন সময় তাদের সামনে একটি কলেজের বাস দেখতে পেয়ে সবাইকে নিয়ে ওই বাসে চলে যেতে চায়। আনবু সামনের বাসে ফোন দিয়ে জানায় ওই বাসে বোম আছে, ব্রেক করলেই বোম ফাটবে। এদিকে পিছন থেকে আরেকটি গাড়ি এসে স্যাম্বিদের গাড়িতে ধাক্কা দিতে থাকে। স্যাম্বিদের গাড়িও তাদের সামনের বাসকে ধাক্কা দিতে থাকে। এতে বাসের কাজ ভেঙে গেলে এক এক করে সবাই কলেজের বাসে চলে যায়। সবাই পার হতেই পেছনে গাড়িটি এসে ধাক্কা দিয়ে স্যাম্বিদের বাসটিকে নিচে ফেলে দেয়। সিনেমার শুরুতে আমরা যে বাসটিকে অ্যাক্সিডেন্ট হতে দেখেছিলাম এটিই সেই বাস। সন্ত্রাসীরা বাস থেকে নেমে একজনকে ফোন দিয়ে জানায় পুরো বাস নিচে পড়ে গিয়ে সবাই মারা গিয়েছে। সংবাদ সম্মেলনে নেতা শোক প্রকাশ করে জানায় যে বাসটি অ্যাক্সিডেন্ট করেছে সেই বাসে স্যাম্বি এবং তার দাদিও ছিল। তাদের মৃত্যুতে সে অনেক দুঃখিত, কিন্তু ততক্ষণ এক জার্নালিস্ট জানায় স্যাম্বি বেঁচে আছে। সে কলেজ স্টুডেন্ট ও অ্যাডভোকেট তাদের বাঁচিয়েছে, তারা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। এক সময় আরেক সাংবাদিক জিজ্ঞাসা করে স্যাম্বির রেপ কেসে আপনার ছেলে ও তার বন্ধুরা দোষী, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? এটা শুনে বলে বিপক্ষ দল তাদের বিরুদ্ধে এসব করছে, আগামীকাল কোর্টেই এর ন্যায় বিচার শোনাবেন। এটা বলেই সে চলে যায়। পক্সো কোর্টে শুনানি শুরু হলে রেপিস্টদের উকিল প্লেনের টিকিট দেখিয়ে বলে তারা সেদিন ওই জায়গায় ছিল না। ডিএনএ রিপোর্টও মিথ্যা বলে চালিয়ে দেওয়া হয়। উকিল জানায় জিততে না পেরেই এই নাটক করছে বিপক্ষ দল। অ্যাডভোকেট উত্তরে জানায় এসব নকল ডকুমেন্ট তো টাকা থাকলে যে কেউ বানাতে পারে। সেই টোল প্লাজার সিসিটিভি ফুটেজ এবং কল লিস্টকে মেনশন করে বলে যে ঘটনার তারিখের কোনো রেকর্ড নেই। তাদের কথায় সব রেকর্ড সরিয়ে সেই জায়গায় নতুন ডকুমেন্ট বানিয়ে কোর্টে সাবমিট করছেন তারা। কিন্তু বিচারক জানায় এসব কথা শুধু শুনতেই ভালো লাগে, কোর্টের বিচার পেতে হলে অবশ্যই প্রমাণ দরকার। অ্যাডভোকেট জানায় তার কাছে শুধু একটাই প্রমাণ আছে। এই কথা বলে তাদের মধ্যে যে পর্দা ছিল তা সরিয়ে দেয়। নেতার ছেলে ও তার বন্ধুদের দেখে ভয়ে চিৎকার করে কাঁদতে থাকে স্যাম্বি। লুকিয়ে পড়ে তার দাদির কোলে।
বিচারক ঘটনা দেখতে থাকে, একবার স্যাম্বির দিকে তাকায়, আরেকবার অপরাধীদের দিকে তাকায়। বিচারক স্যাম্বির চোখে যে ভয় দেখেছে সেটাই প্রমাণ করে তারাই রেপিস্ট। এরপর বাইরে এলে সবাই জানতে চায় রায় কি হয়েছে। অ্যাডভোকেট জানায় রায় তাদের পক্ষে এসেছে। এরপর সবাই উল্লাস করতে থাকে। স্যাম্বির দাদি সবাইকে ধন্যবাদ জানায়। অ্যাডভোকেটের কাছে গিয়ে ধন্যবাদ দিয়ে দাদি বলে, আপনাকে কত টাকা পারিশ্রমিক দিতে হবে বলুন, আমি আস্তে আস্তে হলেও পরিশোধ করতে চাই। তিনি এটা শুনে মুচকি হেসে স্যাম্বিকে তার গালে চুমু দিতে বলে। স্যাম্বি চুমু খেলে অ্যাডভোকেট জানায় তার পারিশ্রমিক নেওয়া হয়ে গেছে। স্যাম্বিকে ভালো করে পড়াশোনা করে ডক্টর হতে বলে। সে সেখান থেকে চলে যায়। অ্যাডভোকেট চলে গেলে স্যাম্বির মনে পড়ে তারা তো অ্যাডভোকেটের নামেই জানতে চায়নি। পিছনে দৌড়ে গিয়ে খুঁজতে থাকে, কিন্তু তাকে আর কোথাও খুঁজে পায় না তারা। আকাশের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে তারা সেখান থেকে চলে যায়। সিনেমা শেষ হয় দারুণ একটি লাইন দিয়ে, তুমি নিজেকে যেভাবে ভালোবাসো ঠিক সেভাবেই তোমার প্রতিবেশীদেরকেও ভালোবেসো। আসলে আমরা যদি আমাদের প্রতিবেশীদের ভালোবাসি তাহলে এই সমাজ পরিবর্তন হতে বাধ্য। কোথাও যদি অন্যায় দেখতে পান তাহলে প্রতিবাদ করুন। আমাদের সমাজ আমাদেরই পরিবর্তন করতে হবে। শিশুদের বেড়ে ওঠার নিরাপদ ও সুস্থ পরিবেশ দেওয়ার দায়িত্ব আপনার আমার সকলের। সো গাইজ, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মজনু সরকার মুরাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও কথা হবে নতুন কোনো গল্পে। সে অবধি নিজের খেয়াল রাখুন, ভালো থাকুন। ধন্যবাদ।